ক্যালকুলেট করে দেখব যে আমার অর্থনৈতিক ভাবে এত টাকা লাভ হচ্ছে বা এত টাকা লস হচ্ছে, তারপরে আমরা ওই প্রজেক্টটা নিব অথবা নিব না। আবার এরকম হতে পারে একই সময়ে আমাদের সামনে একাধিক প্রজেক্ট আসলো, দুইটা তিনটা। এখন ওই দুইটা তিনটা আর সবগুলাতে ইনভেস্ট করার মতন আর্থিক সক্ষমতা আমার নেই, আমি জাস্ট একটা প্রজেক্টে ইনভেস্ট করতে পারবো। সেক্ষেত্রে আমি কি করব, ওই দুইটা তিনটা প্রজেক্টের ফিনান্সিয়াল অ্যানালাইসিসটা আমি করব, করে দেখব কোন প্রজেক্টটা আমার জন্য সবচেয়ে বেশি লাভজনক। তো তারপরে যে আমি ওই মোস্ট প্রফিটেবল যে প্রজেক্ট সেই প্রজেক্টে নিব, তারপরে সেখানে ইনভেস্ট করবো। তো ওভারঅল এই জিনিসগুলো কিভাবে আমি এই ক্যালকুলেশন গুলো করব, এটাই এই প্রজেক্ট ইভ্যালুয়েশন বা ইনভেস্টমেন্ট ডিসিশন রুলস এখানে দেয়া আছে। আচ্ছা, এখানে ফার্স্টে যদি আমরা দেখি যে ইনভেস্টমেন্ট ডিসিশনের সময় কি কি কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন গুলো থাকে যে হুইচ প্রজেক্ট শুড শুড কি লেখা, এটা শুড দা উই আন্ডারটেক, দা হবে না, which project should we undertake, কোন প্রজেক্টে আমরা আর কি সিলেক্ট করব। how do we make the decision consistent with the goal of maximizing the value, আমাদের লাভ তো করতে হবে, এটা তো মেন্টালিটি আছে আমাদের সবসময়, কি আরেকটা টার্গেট থাকে যে প্রফিট কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, সর্বোচ্চ লাভ আমরা কোন জায়গাটা থেকে করতে পারি। তো এই কোয়েশ্চেন গুলা আমরা ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়ার আগে নিজেদেরকে করব, তারপরে এই কোয়েশ্চেন গুলার অ্যান্সার ওয়াইজ আমরা decision making process অগ্রসর হব। To evaluate potential investment projects, we should consider the magnitude of cash flow, the timing of cash flow, and the risk associated with the cash flow. আমরা একটু এই, যদিও এই চ্যাপ্টারটা থেকে তোমার ম্যাথে আসবে, স্টিল আমরা কিছু থিওরি পার্ট ছোট্ট কোয়েশ্চেন হিসাবে 1-2 মার্কে দিতে পারি। তার মধ্যে এটা একটা যে পটেনশিয়াল ইনভেস্টমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে আমরা কি কি কনসিডার করব, ঠিক আছে। কি কি থাকছে, ক্যাশ ফ্লো এর ম্যাগনিটিউড মানে কত টাকার আর্থিক লেনদেন হবে, টাইমিং অফ ক্যাশ ফ্লো যে কোন সময়ে আমার ক্যাশ ফ্লোটা হচ্ছে, এই জিনিসটা এই অ্যাসপেক্টটা না অনেক ইম্পর্টেন্ট। যে এই স্লাইডের সামনের দিকে ম্যাথেই আমরা দেখবো, তা আমি একটু ছোট্ট করে বলে যাই। যে মনে করো দুইটা প্রজেক্টেই তোমার সেম পরিমাণে লাভ হচ্ছে বা তুমি সেম অ্যামাউন্টেই টাকা ফেরত পাচ্ছ, কিন্তু একটা প্রজেক্টে তুমি নেক্সট বছরেই তুমি যতটা ইনভেস্ট করেছো তার প্রায় 60% উঠে আসছে, আর আরেকটা প্রজেক্টে নেক্সট ইয়ারে 10% উঠে আসছে, তারপরে আস্তে আস্তে তোমার রিটার্নটা বাড়ছে। সেই ক্ষেত্রে আমার টাইমিং এর পার্সপেক্টিভে কিন্তু প্রথম প্রজেক্টটা বেশি লাভজনক, কারণ তোমার ফিউচারের চেয়ে যত দ্রুত আর কি তুমি টাকাটা রিসিভ করবে বা যত দ্রুত আর কি তোমার যতটুকু ইনভেস্ট করেছিলে সেটা উঠে আসবে, সেইটা আর্থিক দিক দিয়ে আমরা লাভজনক বলে মনে করি, ঠিক আছে। কারণ ফিউচারের কথা কেউই বলতে পারে না, তোমার 2 বছর পর ওই প্রতিষ্ঠানটা থাকবে কিনা তার কোনো গ্যারান্টিও নাই, একটা কথা। আবার বিভিন্ন রকমের দুর্যোগ আসতে পারে, ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে, বা শেয়ার মার্কেটে ধস নামতে পারে, অনেক ধরনের ফ্যাক্টর থাকতে পারে। তো আমাদের আর কি একটা টার্গেট থাকবে যে যত দ্রুত আমরা টাকা উঠিয়ে নিতে পারি। তো এটাই আর কি যে টাইমিং অফ দা ক্যাশ ফ্লো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড হচ্ছে দ্য রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যাশ ফ্লো। এই যে রিস্ক তো বললামই যে রিস্ক বিভিন্ন রকমের হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, পলিটিক্যাল আনরেস্ট আসতে পারে, বিভিন্ন রকমের রিস্ক অ্যাসোসিয়েটেড থাকে। তো এই সবগুলাকে ইভ্যালুয়েট করে অ্যানালাইসিস করে আমরা কোন প্রজেক্টে পটেনশিয়ালি ইনভেস্ট করতে পারি সেটা ডিসাইড করব। ম্যাম দ্য ম্যাগনিটিউড তারপরে অফ হ্যাঁ ক্যাশ বলো। ফ্লো, এটা বুঝি নাই। দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনিটিউড মানে ক্যাশ ফ্লো। ভ্যালু, ম্যাগনিটিউড মানে ভ্যালু, যে তোমার ক্যাশ ফ্লো কোনটাই বেশি হচ্ছে কোনটাই কম হচ্ছে। কিছু প্রজেক্টে দেখবে যে তোমার অনেক প্রচুর অর্থের লেনা দেনা হয়, ওইখানে কি ম্যাগনিটিউডটা বেশি। আর কিছু প্রজেক্টে দেখবে টাকা পয়সা প্রতি বছরে তুমি দিচ্ছও কম পাচ্ছও কম, এই টাইপের, এটার হচ্ছে ম্যাগনিটিউডটা কম। তো তোমার টাকাটা বেশি যাচ্ছে না কম যাচ্ছে সেটাকে আর কি ম্যাগনিটিউড অফ ক্যাশ ফ্লো হিসাবে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। এই ডিসকাউন্টেড বলতে আর কি ওই যে ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্ট রেট, এই কথাটাকে বুঝাই, ঠিক আছে। তো ওই রেট হিসাবে আমার ক্যাশ ফ্লোটা কিরকম হচ্ছে,
মানে এনপিভি, এফপিভি, ফিউচার ভ্যালু অফ মানি কতটুকু হচ্ছে না হচ্ছে সেটা আমাদের কনসিডার করা লাগবে। আর সেপারেট ইনভেস্টমেন্ট এন্ড ফাইন্যান্সিং ডিসিশন, এটা হচ্ছে ওই তো বিভিন্ন রকমের যদি আমার প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমি ভিন্ন ভিন্ন ইনভেস্টমেন্টে কি কি ধরনের ডিসিশন নিব, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। তো ওভারঅল এই বিষয়গুলোকে আমাদের কনসিডার করে তারপর প্রজেক্ট নেওয়া লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে কনসিস্টেন্সি প্রিন্সিপাল। কনসিস্টেন্সি প্রিন্সিপাল জিনিসটা কি? আমরা এই যে টাকা দিচ্ছি এবং টাকা পাচ্ছি, এই জিনিসটাই তো ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো আর ইন্টারেস্ট রেট, অর্থাৎ আমার বর্তমান ক্যাশের ভ্যালু যত, ফিউচারে তো ক্যাশের ভ্যালু তত থাকবে না। ইনফ্লেশন এন্ড আদার অ্যাট্রিবিউটের কারণে আমার ফিউচারে কি বলে ওটাকে, ক্যাশ ভ্যালু যেটা সেটা রিডিউস করে, মানে একই টাকা দিয়ে আমরা বর্তমানে যা যা কিনতে পারি ফিউচারে আমরা তার চেয়ে কম জিনিস কিনতে পারি। এগুলো তোমরা অলরেডি জেনে এসেছো, সিটিও দিয়ে এসেছো। তো এই যে এই বিষয়গুলা, এগুলা আমরা যখন আর কি ক্যালকুলেট করব বা মেজার করব তখন আমরা কিছু ক্রাইটেরিয়া মাথায় রাখবো। কি কি ক্রাইটেরিয়া? ডিসকাউন্ট রিয়েল ক্যাশ ফ্লো উইথ রিয়েল ইন্টারেস্ট রেট। আমাদের ক্যাশ ফ্লোটাকে মানে আনরিয়েল ভাবে আমি ক্যালকুলেট করব না, মানে একটা আজগুবি ক্যালকুলেশন নিয়ে আসবো না। এখানে রিয়েল ক্যাশ ফ্লোকে রিয়েল ইন্টারেস্ট রেট দিয়ে বাস্তবতা নিরিখে আর কি জিনিসটাকে মাপতে হবে। অর্থাৎ আমরা যদি প্রজেক্টে হাত দেই তখন প্রজেক্টের ইনিশিয়াল কিছু মার্কেট অ্যানালাইসিস করে আমরা অর্থনৈতিক বিশ্লেষণ পাবো। যে ধরো আমি একটা বিস্কিটের কোম্পানি দিলাম, সেই ক্ষেত্রে আমি একদম আকাশ বাতাস থেকে চিন্তা করে যে আচ্ছা এই বিস্কিটের কোম্পানি থেকে এত লাভ হতে পারে এবং আমার মার্কেট ভ্যালু এত হতে পারে, এরকম অ্যাজিউম করে নিয়ে আমরা ক্যালকুলেট করব না। আমরা কি করব? আমরা মার্কেটে বর্তমানে বিদ্যমান বাকি যে আদার বিস্কিটের কোম্পানিগুলো আছে সেইগুলা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে দেখবো বিগত 5 বা 10 বছর ধরে ওদের কি ধরনের ইনভেস্টমেন্ট করা লেগেছে, সেই ইনভেস্টমেন্টের রেসপেক্টে ওরা কতটুকু করে ক্যাশ ব্যাক পাচ্ছে, এবং ওভারঅল মার্কেটের যে ডিসকাউন্ট রেট বা ইন্টারেস্ট রেট সেটা কিরকম। এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে আমরা একটা রিয়েলিস্টিক ভ্যালু দাঁড় করাবো যে আমাদের ক্যাপিটাল এত আছে, সেই রেসপেক্টে আমরা এত ইনভেস্ট করতে পারি, তাহলে আমাদের ক্যাশ ফ্লো মানে আমি টাকা ব্যাক যে পাবো সেটা অ্যাকচুয়ালি এই মার্কেটের রেসপেক্টে এত হতে পারে এবং ডিসকাউন্ট রেটটা এত হতে পারে। তো আমরা জাস্ট মানে প্রথম লাইনটার মিনিং এটাই যে আমাদের মার্কেট অ্যানালাইসিস করে এই ডিজিট গুলা পাওয়া লাগবে, ঠিক আছে? মানে আমি বুঝতেই পারছি যে ফিউচারে আমি কত টাকা পাবো সেটা তো আমি আর টাইম ট্রাভেল করে ফিউচারে যে দেখে আসতে পারবো না যে আমি 5 বছর পর এত টাকা লাভ করব। তো ওই টাকাটা যে এত টাকা লাভ হবে সেই ভ্যালুটা তো আমার কোথাও থেকে নিয়ে আসতে হবে। সেটা আমি ইচ্ছা মতো বসিয়ে দিব না, সেটা আমরা মার্কেট অ্যানালাইসিস করে দেখবো যে অ্যাকচুয়ালি অন্যান্য সেম টাইপের বিজনেস যারা আছে, অন্যান্য ব্র্যান্ড, তারা কিরকম প্রফিট করছে বা তারা কিরকম রেট রিটার্ন পাচ্ছে। তারপরে সেই অনুযায়ী আমরা আমাদের ক্যাপিটাল ওয়াইজ বা সক্ষমতা ওয়াইজ একটা ভ্যালু কনসিডার করে তারপরে হিসাব করব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ডিসকাউন্ট নমিনাল ক্যাশ ফ্লোস উইথ আ নমিনাল ইন্টারেস্ট রেট। আমাদের একটা অপটিমাম বা মিনিমাম ভ্যালু ধরে নিয়ে তারপরে এটাকে ক্যালকুলেট করা লাগবে। আর থার্ড একটা হচ্ছে ডিসকাউন্ট ফরেন কারেন্সি ক্যাশ ফ্লো উইথ দ্য ইন্টারেস্ট রেট ফর দ্য সেম কারেন্সি। আমাদের আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল যে মার্কেটটা আছে সেটাও গ্যাপ করা লাগবে। সেই ক্ষেত্রে আমাদের ফরেন কারেন্সির যে আপ ডাউন বা ফরেন কারেন্সির যে কিরকম ফরেন মার্কেটে কিভাবে ক্যাশ ফ্লোটা হচ্ছে, এই সমস্ত কিছুকে আমাদের চিন্তার অধীনে বা কনসিডারেশনের অধীনে নিয়ে এসে তারপরে ক্যালকুলেট করতে হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের কনসিস্টেন্সি প্রিন্সিপালকে আইডেন্টিফাই করছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ম্যাথের প্রসেস গুলা, যে কি কি ম্যাথ ইউজ করে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন রুল মেক করব। এখানে আমাদের 5 ধরনের ম্যাথ আছে। এই স্লাইড জুড়ে এই 5 ধরনের ম্যাথেরই বর্ণনা আছে। ফার্স্ট এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি। এটা ওই যে আমরা এনপিভি এসপিভি ম্যাথ যে করেছিলাম আর অ্যানুইটি করেছিলাম ওইগুলা কম্বাইন করে একটা প্রসেস আর কি। এটা আমরা দেখলেই বুঝতে পারবো, ইজি একদম। তারপরেরটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে আমি বর্তমানে যেই টাকা বিনিয়োগ করলাম
নির্দিষ্ট সময় মানে আমি যতদিন ধরে বাজারজাত করতে চাচ্ছি আমার প্রোডাক্ট বা মার্কেটে আমি থাকতে চাচ্ছি, সেই টাইম জুড়ে আমি তো ক্যাশটা কি পাবো, ব্যাক পাবো। ইনভেস্টমেন্ট শুরুতেই করলাম, পরের বছরগুলোতে আমি টাকাটা ব্যাক পাবো। কিছু বছর পর হচ্ছে আমার যতটা ইনভেস্ট আমি করেছি তত টাকা উঠে যাবে, তারপরের টাইমটাই আমি কি প্রফিট পেতে থাকবো। তো যেই টাইম পিরিয়ড পর আমার টাকা উঠে যাবে সেই টাইমে এসে আমার এনপিভিটা কি জিরো হয়ে যাবে। একটা ম্যাথ করলেই বুঝতে পারবে, মানে আমরা জিনিসটা এরকম করে ধরছি, ইনভেস্ট যখন আমি করছি সেই টাকাটা হচ্ছে নেগেটিভ, কারণ আমি এই টাকাটা দিচ্ছি পাচ্ছি না, সো মাইনাস প্রফিট। এরপরে প্রতি বছরে আমার কিছু টাকা অ্যাকাউন্টে ঢুকছে, তাহলে ওইগুলা প্লাস হিসেবে আসবে। কিছু বছর পর আমার ওই প্লাস গুলা অ্যাকুমুলেট করে দেখা যাবে আমি যত ইনভেস্ট করেছি তার সমান হয়ে গিয়েছে, অর্থাৎ আমার যতটুকু ইনভেস্ট করেছি সেই টাকাটা উঠে আসছে। তো এই যে যেই টাইমে আমি যত টাকা ইনভেস্ট করেছি সেই টাকাটা উঠে এসেছে, এই টাইম পিরিয়ডে আমার যে ইন্টারেস্ট রেটটা কাজ করছে সেটাই হচ্ছে আমার আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন। থার্ড পয়েন্টটা হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। এটা হচ্ছে ওভারঅল আমার টোটাল এই প্রজেক্ট থেকে কত লাভ হলো সেটা হচ্ছে বেনিফিট, ডিভাইডেড বাই ওভারঅল আমার এই প্রজেক্টের টোটাল কস্ট কত গিয়েছে বা ইনভেস্টমেন্ট কত সেটা। তাহলে আমাদের লাভ ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট, এই জিনিসটাই হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। প্রজেক্টের বেনিফিট কস্ট রেশিও কি 1 এর চেয়ে বেশি রাখাটা অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ আমার যদি বেনিফিটই না হয়, লস হয়ে যায়, তাহলে তো আমার প্রজেক্ট করে লাভ নেই। বাট আমরা দেখব কিছু কিছু ক্ষেত্রে এই বিসিআর এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হলেও আমরা প্রজেক্টটাকে অ্যালাউ করি। আচ্ছা, তোমরা ক্যাপস্টোন প্রজেক্ট যে করছো, ক্যাপস্টোন প্রজেক্টে তোমাদের অর্থনৈতিকভাবে দুইটা অ্যানালাইসিস করা লাগবে, একটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস আর একটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যানালাইসিস। ফিনান্সিয়াল অ্যানালাইসিস হচ্ছে তোমাদের দেশীয় বাজারে, এই যে একটু আগে যে তিনটা ক্রাইটেরিয়া বললাম তার মধ্যে একটা কি ছিল, দেশীয় বাজার ছিল, আর একটা ছিল আন্তর্জাতিক বাজার। তো দেশীয় বাজারে তোমাদের অর্থনৈতিক লাভ কিরকম হচ্ছে, অর্থাৎ তোমার এই যে বিসিআর যদি বলি আমি বা আইআরআর বলি যদি আমি, এই ভ্যালুগুলা কিরকম ইম্প্যাক্ট রাখছে এটা ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর আন্ডারে যায়। আর ইকোনমিক অ্যানালাইসিসে আমরা শুধু দেশীয় বাজারে না বরং ইন্টারন্যাশনাল মার্কেটে এটা কিরকম ইম্প্যাক্ট রাখছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টে আমার কি ইন্টারন্যাশনালি আমি এটা বেনিফিট পাচ্ছি, সেই জিনিসটা অ্যানালাইসিস করা হয়। তো কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্যাপস্টোন প্রজেক্টেই আমরা যেটা করেছিলাম, আমাদেরটা ছিল হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, ঠিক আছে। তো ট্রেনিং সেন্টারে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে ইকোনমিক্যাল অ্যানালাইসিসে দেখা যাচ্ছিল যে বিসিআর যেটা বেনিফিট কস্ট রেশিও এটা 1 এর চেয়ে কম আসছিল। অর্থাৎ জিনিসটা এরকম যে আমি এই ট্রেনিং সেন্টার করে দিতে আমার যত টাকা লাগছে, ট্রেনিং সেন্টারে মানুষজন যখন আসছে বা এটাকে ইউজ করছে তখন ওইখান থেকে আমি যে টাকাটা পাচ্ছি সেটা আমার ইনভেস্টমেন্টের তুলনায় খুবই কম, বেশ কম। তো পিসিআর 1 এর চেয়ে ছোট, কিন্তু তাও এটা আমাদের ফিজিবল একটা প্রজেক্ট ছিল, কারণ বিসিআর 1 এর চেয়ে ছোট হলেও এটার যে ইকোনমিক ইম্প্যাক্ট, ইকোনমিক্যাল অ্যানালাইসিস করেছিলাম আমরা, সেটাই দেখছি এখানে আমরা কি একটা দক্ষ জনশক্তি তৈরি করছি। এই দক্ষ জনশক্তিদেরকে আমরা কি বিদেশে রপ্তানি করছি। তো বিদেশে যখন লেবার এক্সপোর্ট করা হচ্ছে, তারা ওইখানে দক্ষ হিসাবে যখন কোম্পানিগুলোতে জয়েন করছে, তারা ইনিশিয়ালি মানে ঢুকেই অনেক বেশি আর্ন করা স্টার্ট করে এবং সেই টাকাটা আমাদের দেশে পাঠাচ্ছে, যেটা কিনা আমাদের জিডিপি বলো বা বৈদেশিক মুদ্রা অর্জন বলো, ওইটাকে অনেক বেশি সমৃদ্ধ করছে। তো আলটিমেটলি আমার এই শুধুমাত্র আমার এই প্রজেক্টের কারণে এই প্রতিষ্ঠানে বিসিআর যদিও 1 এর চেয়ে কম, কিন্তু আলটিমেটলি ফর গ্রেটার গুড ইকোনমিক অ্যানালাইসিস করে আমি দেখছি যে ওভারঅল এই জিনিসটা আমাদের জিডিপি কে সমৃদ্ধ করছে। তো এটা বিসিআর কম হলেও আমরা মেনে নিচ্ছি এই প্রজেক্টটাকে। মানে জিনিসটা কি বোঝা যাচ্ছে যে কখন আমার এরকম বিসিআর কম হলেও আমরা জিনিসটাকে অ্যালাউ করব, প্রজেক্টটাকে অ্যালাউ করব, যখন আমাদের জি ম্যাম। গ্রেটার কোনো গুড থাকবে আর কি, ঠিক আছে।
জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড খুবই হিসাব ইজি কিভাবে টু হিসাব আন্ডারস্ট্যান্ড। করবেন? এগুলো সব কিভাবে হিসাব করে এগুলো আমাদের সামনে ম্যাথেই আছে প্রসেসে, আমি জাস্ট আইডিয়া দিয়ে যাচ্ছি, এরপর ম্যাথ দেখলে বুঝতে পারবে কিভাবে হিসাব করবো আমরা, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডটা কি? পেব্যাক পিরিয়ড হচ্ছে তুমি যত টাকা ইনভেস্ট করেছো সেটা কোন টাইম পিরিয়ড পর, কত বছর পর বা কত সময় পর তুমি সেই ইনভেস্টমেন্টের টাকাটা উঠিয়ে ফেলছো, সেই জিনিসটাকে আমরা বলছি পেব্যাক পিরিয়ড। তারপরে আবার ফার্দার টাইম পিরিয়ডে লাভ হচ্ছে সেটা আলাদা ইস্যু, বাট পেব্যাক পিরিয়ড মেথডে আমরা দেখি যে ইনভেস্টমেন্টের টাকাটা কত টাইম পর আমরা ব্যাক পাই বা তুলে ফেলতে পারি। আর ফাইনালি হচ্ছে অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুইটি, ইএই। এই জিনিসটা হচ্ছে যখন আমরা মাল্টিপল প্রজেক্ট নিয়ে কাজ করি, দুইটা বা তিনটা, মানে কাজ করি বলতে ডিসিশন মেকিং এর জন্য আমাদের সামনে মাল্টিপল প্রজেক্ট আসে, তখন আমরা কোন প্রজেক্টটা নিব এটার হিসাব করার সময় যদি এরকম হয় যে একটা প্রজেক্ট 5 বছর ধরে আর কি রান করবে, আরেকটা প্রজেক্ট 7 বছর ধরে রান করবে, অর্থাৎ অসমান পিরিয়ড অফ টাইম দুইটা প্রজেক্টে, অসমান বা আনইকুয়াল, যাই হোক অসমান টাইম পিরিয়ড জুড়ে দুইটা প্রজেক্ট চলছে, তখন আমাদের দুইটার থেকে লাভ হিসাব করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমার যদি দুইটা সমান না হয়, আমি 5 বছরে কতটুকু টাকা পাচ্ছি, 7 বছরে কতটুকু টাকা পাচ্ছি, ইউজুয়ালি কি হবে, বেশি টাইম যেটাই সেটাই টাকাটা বেশি আসবে। তো এদেরকে আমরা সেম টাইম ফ্রেমে নিয়ে যে হিসাব করতে পারি হচ্ছে এই যে 4 নাম্বার যে মেথডটা ছিল পেব্যাক পিরিয়ড, এটা দিয়ে। কিন্তু 5 বছর আর 7 বছর যদি আমি বলি, তাহলে এদের ভিতরে ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম পিরিয়ড করার জন্য এদের লসাগু করা লাগবে। 5 এর সাথে লসাগু কত? 35। 35 বছরের জন্য আমার 5 বছরের প্রজেক্টকে 7 বার রিপিট করা লাগবে, 7 বছরের প্রজেক্টকে 5 বার রিপিট করা লাগবে। তো জিনিসটা একটু লেংদি বা একটু কনফিউজিং হয়ে যায়। তো আমরা এই প্রসেসে না যেয়ে আমরা কি করি, অ্যানুইটির ম্যাথ করেছিলাম না আমরা, ওই অ্যানুইটির ম্যাথ দিয়ে আমরা হিসাব করি যে বার্ষিক কত লাভ হবে। 5 বছরের প্রজেক্ট থেকে বার্ষিক এত লাভ, 7 বছরের প্রজেক্ট থেকে বার্ষিক এত লাভ, তাহলে আমার কোনটা বেশি লাভজনক সেই হিসাব করে তারপরে আমরা প্রজেক্ট কোনটা নিব সেই ডিসিশনটা নিই। তাহলে মোটামুটি কি আইডিয়া পেয়েছো? আমরা ম্যাথে গেলে আরো ডিটেলস আইডিয়া পাবে, বাট নামের রেসপেক্টে মোটামুটি আইডিয়া আর কি এগুলাই ছিল, ঠিক আছে? জি ম্যাম। এখন আমরা প্রসেস গুলাই চলে যাই। প্রথম যেটা ছিল এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালু রুলে যদি আমি যাই, সেটার ক্ষেত্রে সূত্রটা কি, এনপিভি ইজ ইকুয়াল টু সামেশন অফ এনসিএস ডিভাইডেড বাই 1 প্লাস আরপি টু দি পাওয়ার টি। নেট প্রেজেন্ট ভ্যালু একটু খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে কিছুটা অ্যানুইটির মতো। অ্যানুইটিতে যেমন আমরা প্রতি বছর শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি সরিয়ে রাখছিলাম, এখানেও যে কোনো প্রজেক্টে একটা অ্যানুয়াল প্রফিট বা বার্ষিক লাভ বা বার্ষিক কত টাকা ঢুকছে বাজেটে, এরকম হিসাব নিকাশ দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু যদি বের করতে চাই, তাহলে ওই যে এক্সাম্পলে আমরা প্রথম দিকে যে ম্যাথ গুলা করেছিলাম, একটা গাড়ির ম্যাথ করেছিলাম যে যে 2 বছর পর্যন্ত লোন দেয়া লাগছে, তাহলে কি আমার 1 বছর পর ফিউচার ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, 2 বছর পরেরটাকে আবার কনভার্ট করি, 3 বছর পরেরটাকে কনভার্ট করি, তারপর যোগ করি, এই ম্যাথ গুলা হবে এরকম। এই যে আমি যদি এক্সাম্পলটা একটু দেখি, এই কথাগুলো একটু পরে আসছি, আগে এক্সাম্পলটা একটু যাই। এই যে একটা ইয়ারের নেক্সট, একটা ইয়ারের না, ইয়ার গুলা দেওয়া আছে 0 থেকে 5 পর্যন্ত। 0 ইয়ার বলতে প্রেজেন্ট ইয়ার বোঝায়, তারপরে 1 বছর পর, 2 বছর পর, এভাবে করে 5 বছর পর পর্যন্ত নেট ক্যাশ ফ্লো দেয়া আছে। অর্থাৎ আমি 0 ইয়ারে বর্তমানে -175,000, এই কথাটার মানে কি, মাইনাস দিয়ে বোঝাচ্ছে ইনভেস্ট করছি বা আমার দেয়া লাগছে। এখানে 0th ইয়ারে নেট ক্যাশ ফ্লো হচ্ছে $175,000 বা টাকা কিছু একটা। 1 বছর পর আমি পাচ্ছি 44,000 টাকা, 2 বছর পরেও 44,000, 3 বছর পরেও 44,000, 4 বছর পর 44,000, 5 বছর পর পাচ্ছি 69,000।
এটা যদি 5 বছর পরেও 44,000 হতো, আমি কিন্তু প্রত্যেক বছরই যেহেতু সেম ফিউচার ভ্যালু, তো আমি অ্যানুইটি দিয়ে করতে পারতাম, কিন্তু এটা যেহেতু উল্টা পাল্টা, তো আমি কি করব, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এই যে 1 এর নেট ক্যাশ ভ্যালু বা নেট ক্যাশ ফ্লো 44,000 সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিচ্ছি ওই সূত্রটা দিয়ে। কোন সূত্রটা? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n। এই সূত্রে ফেলে, যেখানে আমার এই যে আর এর ভ্যালু বলাই আছে উপরে, ডিসকাউন্ট রেট হচ্ছে 10%, তো এখানে আমি এই সূত্রে ফেলে প্রথম বছরের প্রেজেন্ট ভ্যালুটা পাচ্ছি 40,000। সেম সূত্রে ফেলে সেকেন্ড বছরে 44,000টাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে পাচ্ছি 36,000। এরকম করে করে প্রত্যেকটা আমি এটা একটা প্রত্যেকটা কনভার্ট করে করে তারপর আমি যোগ করে ফেললে এনপিভিটা পাবো। এই যে এখানে দেখো করা আছে যে বর্তমানে যেটা আছে জিরোথ ইয়ারে এই $175,000 যেটা, সেটা তো প্রেজেন্ট ভ্যালুই থাকবে, সেম টাকাই লিখলাম আমি এখানে। 1 বছর পর এই 44,000টা আমি সূত্রে বসালে 44,000 বাই 1 প্লাস আর এর ভ্যালু যেহেতু 10%, এটা 1.1 হয়ে যাচ্ছে টু দি পাওয়ার n। 1 বছর পর তাই এটা 1, তারপরেরটা হয়ে যাবে কি, এখানে 2 তাই স্কয়ার, 3 তাই কিউব, এভাবে করে 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 আমার প্রত্যেকটা যোগ হচ্ছে। এটা কি, এটা 44,000 টাকা প্রেজেন্ট ভ্যালু, এটা 44,000 টাকা 2 বছর পর 44,000 টাকা যেটা, সেটা প্রেজেন্ট ভ্যালু। এভাবে করে করে সবগুলা পেয়ে আমি যোগ করছি, যোগ করে আমি দেখছি আমার আলটিমেট প্রেজেন্ট ভ্যালু আসছে, নেট প্রেজেন্ট ভ্যালু যেটা 7,318 টাকা। এটা কি বোঝা গিয়েছে? ম্যাম 10%টাকে কনভার্ট করলে 0.10 হবে না, নাকি 1.10 লিখছেন? এটা তো 1 প্লাস আর টু দি পাওয়ার n না, তো তাহলে আমার কি দাঁড়াবে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার n, তাহলে 1 প্লাস 0.1 সমান কি 1.1 হয়ে যাচ্ছে না, সেটা একবারে লিখেছি। জি ম্যাম। আর হচ্ছে এটা কি ওই যে আগের যে সূত্রগুলো ছিল সেটা দিয়ে তারপরে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ফিউচার ভ্যালু, এইটা তো এই যে এইটা নেট ক্যাশ ভ্যালু যেটা, সেটা তো 2 বছর পরের ভ্যালুটা কত সেটা, তার মানে কি ওটা ফিউচার ভ্যালু। তারপর সেটাকে আমি নেট প্রেজেন্ট ভ্যালু মানে পিভি এর সূত্রে নিয়ে আসলাম, এই যে যেই সূত্র ছিল পিভি সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আর টু দি পাওয়ার n, এই সূত্রটা মনে আছে না? তো জি ম্যাম। এই সূত্রটা কি, আমার স্পেসিফিক ওই বছরের এফভিটা পিভিতে কত হবে, তাহলে এইটার জন্য আমার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে বের করা লাগছে না, করে নিয়ে আমি টোটালটা যোগ করে দেখছি যে নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে আমার কত আসে। বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, এইটাই কি কার কোনো কনফিউশন আছে আর? আচ্ছা, ধরে নিচ্ছি নাই, থাকলে আমাকে জিজ্ঞেস করো। তো এই পার্টটা মানে নেট প্রেজেন্ট ভ্যালুটা হচ্ছে এভাবেই আমরা ক্যালকুলেট করি যে তোমার ক্যাশ ফ্লো দেয়া থাকবে, ক্যাশ ফ্লো থেকে আমরা টোটালটা যোগ করে মানে কনভার্ট করে টোটালটা যোগ করে দেখবো নেট প্রেজেন্ট ভ্যালুটা কত আসছে। এখন একটু আমরা কথাবার্তায় আসি। দ্য নেট প্রেজেন্ট ভ্যালু মেজার্স দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য ভ্যালু উইল ইনক্রিজ অর ডিক্রিজ ইফ দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্টেড। যদি আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করি তাহলে আমার বর্তমানে আমি ইনভেস্ট করছি 1,75,000 টাকা, সেখান থেকে আমার 5 বছর পর টোটাল গেইন হচ্ছে 7,335 না 38 কত টাকা জানি দেখলাম সেই টাকা। তার মানে আমার এনপিভিটা কি পজিটিভ হচ্ছে, আমার জিনিসটা লাভ হচ্ছে। যদি আমি দেখতাম টোটালটা যোগ করে নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে কি আমার প্রফিট হয় নাই, ওটা হচ্ছে লস। ইউজুয়ালি কি করব, এই যে accept all projects for which NPV is greater than 0, অর্থাৎ এটা প্রফিটেবল প্রজেক্ট, সো আমি অ্যাকসেপ্ট করলাম। রিজেক্ট অল প্রজেক্ট ফর হুইচ এনপিভি ইজ লেস দেন 0, বেনিফিট হয় নাই, আমার লস হয়েছে, তখন আমি ওই প্রজেক্টটাকে নিব না। ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট চুজ দ্য প্রজেক্ট উইথ দ্য হাইস্ট এনপিভি। যদি আমার একাধিক প্রজেক্ট থেকে চুজ করা লাগে তাহলে যেইটা সবচেয়ে বেশি এনপিভি দিচ্ছে বা প্রফিট দিচ্ছে সেই প্রজেক্টটাকে আমি চুজ করব। আচ্ছা, আমি আগেই চলে গিয়েছিলাম ক্যাশ ফ্লো ডায়াগ্রামে। ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা একটু আমরা যদি দেখি, any organization involved in a project receive and spends different amount of time money at different points in time.
and a cash flow diagram is a visual representation of the inflow and outflow of fund. এই ফিগারটা যদি আমি দেখি, আমাদের মানে আগের ম্যাথটার সাথে যদি আমি রিলেট করতে চাই, ফিগারটা না বানাই, এই ম্যাথটার জন্য ক্যাশ ফ্লো আঁকবো, আমি একটা স্ট্রেট লাইন আঁকবো। স্ট্রেট লাইন এঁকে আমার এখানে 0 থেকে 5 পর্যন্ত ইয়ার আছে, আমি 0 1 2 3 4 5 এরকম ঘর কাটবো। কাটার পর আমার 0, এটা হচ্ছে পজিটিভ উপরের পার্টটা দাগের, আর নিচের পার্টটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে কি, আমার খরচ হচ্ছে বা আমি ইনভেস্ট করছি বা কস্ট যাচ্ছে। আর পজিটিভ মানে ওইখান থেকে আমার টাকা আসছে, আমি টাকা পাচ্ছি। তাহলে 0th ইয়ারে আমার এখানে 175,000 এটা হচ্ছে দেয়া লেগেছে ইনভেস্টমেন্ট। 1 2 3 4 সবগুলার জন্য আমার সেম অ্যামাউন্টে 44,000 করে টাকা দেয়া লাগছে। তো আমি চোখের আন্দাজে সবগুলা দাগ সমান দিব। আর লাস্ট ইয়ারে হচ্ছে 69,000, তো এটা আমার একটু কম্পারেটিভলি বেশি হবে। তো এই তো এগুলা হচ্ছে আমি লিখে দিব এরকম 44,000 44K, এটাও সেম, এটাও সেম, এটা হচ্ছে 69,000। ঠিক আছে, এই জিনিসটা। আর ইয়ার গুলাকে আমি গোল দিয়ে দিতে পারি জাস্ট যাতে করে ডিফার করতে পারি। এই জিনিসটা হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে টাইম থাকবে, এই দাগটা পজিটিভ বা ইনকামিং, উপরেরটা নেগেটিভ বা আউটগোয়িং নিচেরটা। আর এখানে এই ভাঙা চিহ্ন দিয়ে কি বোঝায়, এটা তো আমরা জানি যে অনেক বড় যদি হয় ভাঙা চিহ্ন দিয়ে আমরা মাঝের গুলাকে এলিমিনেট করে লাস্টের পার্ট গুলা জাস্ট একটু দেখাই। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। এখানে এই কথাটাই বলা আছে। সেকেন্ড পয়েন্টে কি লেখা আছে দেখো, ইনা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, ও এটা হচ্ছে যে আমরা কিভাবে আঁকবো সেটার কথাটা বলা আছে। একই কথা, জিনিসটা বোঝা গিয়েছে কি ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আঁকার উপায়টা? ম্যাম আরেকবার বলেন একটু। আরেকবার বলবো। আমার হচ্ছে এই হরাইজন্টাল লাইন যেটা এক্স অ্যাক্সিস বরাবর, এই লাইনটা হচ্ছে টাইমকে ইন্ডিকেট করছে। এই টাইম এ আমি এই ডেটা সেট হচ্ছে এটা। ঠিক আছে, এরকম ডেটা সেট তোমার কোয়েশ্চেনে অলওয়েজ দেয়া থাকবে। তো এই এক্স অ্যাক্সিসে আমি ইয়ার গুলাকে বসাবো। ফার্স্টে আছে 0 থেকে 5, এই 0 1, অন্য কালার দিয়ে একটু দেখাই। এটা এই যে 0 1 2 3 4 5 এগুলো আমি বসালাম। বসানোর পর আমার এই পার্টটা হচ্ছে পজিটিভ ইনকামিং, এই দাগের উপরের পার্টটা ওয়াই অ্যাক্সিস এর ধনাত্মক দিক, আর ওয়াই অ্যাক্সিস এর ঋণাত্মক দিকটা হচ্ছে নেগেটিভ আউটগোয়িং, এটা হচ্ছে আমি যে টাকা খরচ করব বা ইনভেস্ট করব সেটা। এখন প্রথম বছরে আমার এখানে কি বলা আছে, -175,000, মানে কি 1,75,000 টাকা আমি ইনভেস্ট করেছি বা প্রোভাইড করেছি প্রজেক্টে। তো এটা আমার আউটগোয়িং এ যাচ্ছে, তাই আমি এটাকে এই যে নিচে লিখেছি নেগেটিভ বা আউটগোয়িং এর পার্টে। আর পরের বছরগুলোতে কি প্রথম বছরে 44,000, এই যে এটাকেও ইনকামিং এ দিয়েছি। সেকেন্ড বছরেও 44,000, এটাও ইনকামিং। এরকম করে 4 বছর পর্যন্ত প্রত্যেক বছরে 44,000। এই জন্য আমি এইগুলার লেন্থ কে, এই ইনকামিং এর লেন্থ গুলাকে সেম রেখেছি, যেহেতু সেম অ্যামাউন্ট অফ টাকা আমি পাচ্ছি। ফিফথ ইয়ারে আমার 69,000 টাকা পাচ্ছি, যেটা কিনা 44,000-এর চেয়ে বড়, তাই এই অ্যারোটাকে আমি একটু বড় করে দিয়েছি। তো এই ডায়াগ্রামটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। বোঝা গিয়েছে? জি ম্যাম, যে মাঝে কাটা আছে কেন এটা বললেন? মাঝের কাটাটা এটা মনে করো যে আমার কথার কথা অনেক লেংদি একটা প্রজেক্ট, এটা আমার 50 বছরের ক্যাশ ফ্লো দেখাচ্ছে। ঠিক আছে, তো 50 ইয়ার্স এর সবগুলা আমার এখানে দেখানোর প্রয়োজন নাই। আমি জাস্ট প্রথম কয়েক বছরের 1 2 3 বছরের কিছু টাকা পাচ্ছি সেটা দেখাচ্ছি। তারপর এটা হচ্ছে n-1, মানে 49তম বছর আর 50তম বছর, সেটার টাকাটা দেখাচ্ছি। মাঝে তাহলে চতুর্থ বছর থেকে 48তম বছরের টাকাটা কি আমি দেখিয়েছি এখানে? দেখাই নাই। সেটাকে আমি এই যে এই ভাঙা চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এগুলো এক্সিস্ট করে, বাট আমি দেখাই নাই, এগুলো ইলাস্ট। ঠিক আছে,
জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম রিড করা শিখে গেলাম, এনপিভি মেথডও শিখে গেলাম। এইবার আমরা দেখি যে এই এনপিভি মেথড তো খুবই কিউট ছিল, আমাদের আগের জানা সূত্র দিয়েই করতে পারছিলাম, তো তাহলে তো আমাদের বাকি সিস্টেম গুলো না শিখলেই তো হচ্ছে, এটা দিয়ে কাজ চালিয়ে দিই। কিন্তু এটা কিছু প্রবলেম আছে, যে জন্য আমরা সবসময় খালি এই মেথডটাই ইউজ করতে পারবো না। কি কি প্রবলেম আছে? ডিপেন্ডস অন অ্যাজাম্পশন অফ ডিসকাউন্ট রেট। আমাদের ডিসকাউন্ট রেট যেটা আর এর ভ্যালুর উপরে এনপিভির ভ্যালুটা ম্যাটার করে। আর এর ভ্যালু ডিফারেন্ট হলে এনপিভিটা ডিফারেন্ট প্রজেক্টের জন্য কি এফেক্টেড হচ্ছে। এরপরে হচ্ছে ইকোনমিক্যাল প্রাইসিং অফ মেনি অ্যাসপেক্টস আর ডিফিকাল্ট। এখানে আমরা জাস্ট টাকা পয়সা লেনদেন এটুকু নিয়েই চিন্তা করেছি, এখানে আমাদের রিস্ক অ্যাসোসিয়েট করা বা এই যে কয় বছর পর কত রিটার্ন পাচ্ছি এই সমস্ত কোনো কিছু টাইমের কোনো ফ্যাক্টরকেই আমরা ওইভাবে কনসিডার করি না। তো এটা ভালো রকম একটা রিস্কের সাথে অ্যাসোসিয়েটেড, মানে রিস্কে একটা আর কি কনসিডার করতে পারে না, তো প্রবলেম ক্রিয়েট হতে পারে পরবর্তীতে। Sometimes we choose project with NPV less than 0, যেটা বলছিলাম যে নেট প্রেজেন্ট ভ্যালু বা আমাদের তথাকথিত ভাবে সাদা দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এটা লস প্রজেক্ট, বা তাও এরকম প্রজেক্ট আমরা অ্যাকসেপ্ট করি। এটার একটা এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে যখন কনস্ট্রাক্ট করা হয়েছে সেটা অনেক অনেক টাকা খরচ করে বানানো হয়েছে, এবং আমরা জানি মোটামুটি সরকারি যানবাহনের ক্ষেত্রে একটা ভর্তুকি দেয়া হয়। আমরা যদি নর্মালি কোনো জায়গায় ট্রাভেল করতে চাই, বাসে আমাদের যে ভাড়াটা পড়বে, অন্যান্য সব মিডিয়াম বাদই দিলাম আমি, প্লেন বা লাক্সারিয়াস আইটেম যেগুলো আছে ট্রান্সপোর্টের সেসবে গেলাম না, নর্মাল বাসের যে ভাড়াটা পড়বে তার তুলনায় ট্রেনের ভাড়াটা কম পড়বে, কারণ ট্রেন যাতে জনসাধারণ এফোর্ড করতে পারে। মানে তুমি ট্রেনের এখন লাক্সারিয়াস বগি যদি বলো যে ভিআইপি বগি বা কেবিন, সেটার কথা না, আমি জনসাধারণের নর্মাল ক্লাসের টিকেটের কথা বলছি আর কি। তো এই ক্ষেত্রে ফর দ্য পারপাস অফ ন্যাশনাল ওয়েলফেয়ার, জনগণের সুবিধার জন্য কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট এরকম লস হলেও প্রজেক্টে রান রাখে যাতে করে জনগণ বেনিফিটেড হয়। তো এরকম কিছু কিছু গভর্নমেন্ট প্রজেক্টে আমরা দেখবো এনপিভি ভ্যালুটা যদি 0-র চেয়ে কম হয়, নেগেটিভও হয়, অর্থাৎ আপাত দৃষ্টিতে ক্ষতি বা লোকসান হচ্ছে বলেও মনে হয়, তাও আমরা এরকম প্রজেক্ট অ্যাকসেপ্ট করি। বায়াসড অন শর্ট টার্ম প্রজেক্ট। আমাদের শর্ট টার্ম প্রজেক্টে এনপিভি ভালো রেজাল্ট দেয়, ভালো রেজাল্ট দেয় বায়াসড। লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে এটা অনেক সময় গড়বড় করে ফেলে, কারণ ওইখানে অনেক বেশি আর কি ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড থাকে। আর নট অ্যাপ্লিকেবল ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। আমাদের কিছু কিছু প্রজেক্ট, 2-3টা প্রজেক্ট যদি এরকম হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে আমাদের ডিসিশন মেক করতে হবে কিন্তু একটা আরেকটার সাথে কোরিলেশন নাই, সেক্ষেত্রে শুধু এনপিভি দিয়ে আমরা জিনিসগুলাকে কনসিডার করতে পারবো না। এই জিনিসগুলো আমাদের পড়তে হবে যে এনপিভি কি কি প্রবলেম ফেস করছে। মানে এইরকম আমি কিছু মানে থিওরি এই স্লাইড থেকে আসলে এরকম দিব যে 5টা মেথড তো আছে, এই মেথডের তুলনায় ওই মেথড কেন ভালো, বা কেন আমি এই মেথড সিলেক্ট না করে ওই মেথড সিলেক্ট করলাম। তো এই যে থিওরিটিক্যাল যে কথাবার্তাগুলো বলা আছে এগুলা একটু বুঝতে হবে এবং মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জি তোমাদের ম্যাম। কি নেক্সট উইক মিডের আগে লাস্ট ক্লাস? একবারে ম্যাম মিড কোনো ক্লাস হবে না। কি নেক্সট উইক ক্লাস হবে না? নির্বাচনের পরে ম্যাম তো ম্যাম গ্যাঞ্জাম লাগবে, অনেক সমস্যা হবে, দেশে ঢোকা যাবে না, বাংলাদেশে ঢাকায়। ম্যাম সবাই এই ইয়াতে তোমরা কি কেউই আসবে না? তাহলে তো ভালো। ম্যাম ডিপেন্ড করে দেশের পরিস্থিতির উপর। আচ্ছা আচ্ছা, দেখা যাক। আর এই না আসলে কি হবে, অনেকের তো সিলেবাসই শেষ হয় নাই, তাহলে আচ্ছা অনলাইন ক্লাস আছে, আচ্ছা সেটা পরের বিষয়, আমরা আমাদেরটা শেষ করি। ম্যাম সিলেবাস শেষ করে কি হবে, যা পড়াবেন তার উপরে মিড টার্ম। হ্যাঁ, এটা আমি জানি যে এইসবই হবে, এই জন্য আমি আগে থেকে সিলেবাস শেষ করে রাখছি, এসব বলে লাভ নাই। আসো, এবার হচ্ছে সেকেন্ড প্রসেস, ইন্টারনাল রেট অফ রিটার্ন বা আইআরআর।
যেটা বলছিলাম আমরা প্রথম দিকে, যে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে তুমি যেই টাকাটা বিনিয়োগ করছো বা ইনভেস্ট করছো সেই টাকাটা রিটার্ন পাচ্ছ, অর্থাৎ তোমার এনপিভি কি জিরো হয়ে যাচ্ছে না। জিনিসটা একটু খেয়াল করো যে আমি ক্যাশ ফ্লোতে যদি দেখি, এই অ্যামাউন্টে মনে করো 100 টাকা ইনভেস্ট করলাম, তারপরে আমি 1 বছরে 50 টাকা পেলাম, তারপরে হচ্ছে আবার এটা একটু ছোট করে দেই, 30 টাকা পেলাম, তারপরে আমি পেলাম 20 টাকা, এই দিয়ে আমার 100 হচ্ছে। তারপরে আমার আবার হচ্ছে পরে যে আমি 60 টাকা পেলাম, তারপরে যে আমি 30 টাকা এরকম করে চলতে থাকছে। তো আমার 50, 30, 80 প্লাস 20 100 এইটুকু পর্যন্ত আমি যদি কনসিডার করি, তাহলে কি আমার এই 100 আর এই 100 সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু কি জিরো হচ্ছে না? জিনিসটা কি বুঝছো? জি ম্যাম। তো যেই পর্যন্ত আমার নেট প্রেজেন্ট ভ্যালু জিরো হচ্ছে সেই পর্যন্ত আমার আই আর মানে ডিসকাউন্ট রেট কত, সেই জিনিসটাই হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। অর্থাৎ এনপিভি কে জিরো ধরে আমরা যে রেট পাবো সেই জিনিসটাই হচ্ছে আইআরআর। তাহলে আমাদের এমনিতে একটা ডিসকাউন্ট রেট বা আরপি তো গিভেন থাকবে, সেই আরপি এর চেয়ে যদি আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বড় হয়, সেক্ষেত্রে আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। আর যদি আরপি এর চেয়ে আইআরআর ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টটাকে রিজেক্ট করে দিব। ঠিক আছে, এটুকু ক্লিয়ার কনসেপ্ট? না জি ম্যাম। ম্যাম। না ম্যাডাম কে বললে একটু বলো কোন জায়গাটা বুঝো নাই। ম্যাম আইআরআর ব্যাপারটাই বুঝি নাই। আইআরআর ব্যাপারটাই বুঝো নাই, ভেরি গুড। এখানে যেটা হচ্ছে, তুমি 100 টাকা ইনভেস্ট করেছো, তুমি এই 100 টাকা বিভিন্ন টাইম পিরিয়ডে নেক্সট 1 বছর 2 বছর 3 বছরে এক অ্যামাউন্ট অফ টাকা পেয়ে 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 একটা টাইমে ওই 100 টাকাই তুলেছো। তারপরের টাকা পেলে তোমার লাভ হচ্ছে, সেটা নিয়ে আমি কনসিডার করব না বা মাথায় আমি আনবো না। আমি জাস্ট এই যে পর্যন্ত যে আমি 100 টাকা তুলছি, মানে ইনভেস্টমেন্টের পুরো টাকাটা তুলছি, সে পর্যন্ত মাথায় ক্যালকুলেশন রাখবো। এবার এই পর্যন্ত এই যে এই টাকাগুলা যে পাচ্ছি, এখানে আমার রেটটা কত হবে সেটা আমি বের করব। এই যে এই পরের পেজটা যদি আমি দেখি, এই যে এই ম্যাথটা, তাহলে আরেকটু ক্লিয়ার হবে যে আমার নেট ক্যাশ ফ্লো জিরো ইয়ারে, মানে প্রথমে আমি ইনভেস্ট করেছি 1,75,000 টাকা, এরপর আগের ম্যাথের মতোই প্রথম বছর পর 44,000 টাকা পাচ্ছি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বছর পর পর ওই টাইমে 44,000 টাকা পাচ্ছি, পঞ্চম বছরে 69,000 টাকা পাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে আমার ডিসকাউন্ট রেট যেটা বলা আছে সেটা হচ্ছে আরপি। আরপি এর ভ্যালু নিয়ে আমি ম্যাথ করব না, আরপি এর ভ্যালুটা রেখে দিব। আমি যেটা করব, এই এনপিভি কে জিরো ধরবো, যে আমি ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট রেটে আমি ক্যাশব্যাক পাওয়ার ফলে এই টোটাল লাভগুলা অ্যাড করে আমি 1,75,000 পাচ্ছি। তো আমার টোটাল এনপিভি হচ্ছে জিরো। তো এখন আমি এই আইআরআর টাকে আননোন রেখে সব ভ্যালুগুলা বসিয়ে আইআরআর এর ভ্যালু কত সেটা বের করব ক্যালকুলেট করে। সেটা যদি আরপি এর চেয়ে মানে 10% এর চেয়ে বড় হয়, তাহলে আমি প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ প্রজেক্টকে ডিক্লাইন করব। বোঝা গিয়েছে? এখানে আইআরআর করে মানে ক্যালকুলেট করে আসে, আইআরআর টা আননোন ছিল 11.5%, যেটা কিনা আমার 10% এর চাইতে বড়। তো আমার এই প্রজেক্টটা অ্যাকসেপ্টেড হবে। এটা কি বুঝতে পেরেছো প্রসেসটা? এই কথা বলো না কেন যে বুঝো নাই? বুঝছি ম্যাম। ম্যাম বুঝেছো? এখানে সবগুলাই নিলাম কেন? মানে যে 69,000 পর্যন্ত সবগুলাই নেওয়া হলো। কারণ এখানে আমি জানি না যে এই ভ্যালুটা ফিউচার রেট আরপি, আরপি তো 10%, সেটা তো হিসাবের বাইরে, কিন্তু এই ভ্যালুটা আইআরআর যেটা বলছিলাম আর কি, এই রেটে কত টাকা হলে জিনিসটা জিরো হবে এই জিনিসটা আমি জানি না। তো এই জন্য আমি সবগুলাই নিব। আমার এখানে বলা নাই যে এটুকুর পরে আমার এখান থেকে প্রফিট শুরু হয়েছে, এরকম কিছুই বলা নাই। তো আমি যেটা করব যে ইন জেনারেল যতগুলা টাকা আছে, যতগুলা ইয়ার আছে, সবগুলো ইয়ারের টাকাই আমি কনসিডার করব। কনসিডার করে দেখব যে কত রেট অফ রিটার্নে আমার এই প্রেজেন্ট যে ইনভেস্টমেন্টটা করেছি সেটার সমান
এই ব্যাক রিটার্ন গুলা পাচ্ছি আমি। বুঝতে পেরেছো? এটা কি এখনো কনফিউশন লাগছে? এই যে কনফিউজ ছিল সে কোথায়? জি ম্যাম, এখনো কনফিউশন। যদি 40,000 আচ্ছা, গুলা ম্যাম মানে ফিউচার ভ্যালু বের করি, সেক্ষেত্রে তো আপনার ওই 1,75,000 মানে আগেই হয়ে যায়। না দেখো, এটা আমার 1,75,000 টাকা আমি কি ইনভেস্ট করছি, এটা তো মাইনাস, এটার হিসাব আলাদা। সেই এখানে সমান করে তো নিবো মানে 1,75,000 বললেন যেটা 1,75,000 যেটা আমি ইনভেস্ট করলাম, সেই হ্যাঁ সমান আমি পেয়ে পেয়ে গেলাম। ওই পাওয়ার টুক সময় আমার মানে আরের ভ্যালু। তো আমরা তো হ্যাঁ, পাইতে পাইতে পাওয়ার থেকে 69,000 গেলে বেশি হয়ে যেতেছে। এটা তো আমি যদি এদেরকে যোগ করি খালি, কিন্তু এটা তো ফিউচার ভ্যালু, আমার আমার প্রেজেন্টে নিয়ে এসে যোগ করা লাগবে না? তো আমি তো জানি না এটা কয় বছর পর বা কি হিসাবে আমার আহ কোন রেটে জিনিসটা আসছে। যদি এরকম হতো আমি ডিসকাউন্ট রেটটা 10% বসিয়ে দিচ্ছিলাম, তাহলে আমি বলতে পারতাম আচ্ছা ঠিক এই পয়েন্টে এসে আমার এই টাকাটা 1,75,000 টাকার সমান হবে। কিন্তু আমি তো ডিসকাউন্ট রেটটা নিচ্ছি না, আমি ওই আর এর ভ্যালুটাই বের করছি যে যতদিন পর্যন্ত আমি টাকা ফেরত পাচ্ছি সেই টাকাটা আমার 1,75,000 টাকা হওয়ার জন্য কতটুকু ইন্টারনাল রেট অফ রিটার্ন দিবে, ওই ভ্যালুটাই তো আমি আননোন করে রাখছি, তাই না? তো ওইটাই আর কি, যে যতগুলা টাকা আছে সবগুলাই আমি নিব, নিয়ে আমি দেখবো যে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন বা কি বলে ক্যাশব্যাকের যে রেটটা সেইটা কত পার্সেন্ট আসছে। সেটা যদি 10% এর চেয়ে বেশি হয় তার মানে কি তুমি অ্যান্টিসিপেট করছো যে মানে মার্কেট ভ্যালু হচ্ছে এখন 10%, 10%-এ তুমি টাকাটা ব্যাক পাচ্ছ বা টাকাটা ইনফ্লেশন হচ্ছে। তোমার যদি এটা যেটা দেখছি আমি 11.5% হয়, তার মানে কি এটা মার্কেট ভ্যালুর চেয়ে বড়। এটা তো আমাদের হিসাব করে বের করা লাগছে, তাই না? তো মার্কেট ভ্যালুর চেয়ে বড় হওয়া মানে কি আমার অ্যাকচুয়ালি জিনিসটা লাভ হচ্ছে। মানে যদিও আমি ধরে নিচ্ছি যে এনপিভি 0 আসছে আমার, মানে টোটাল ইনভেস্টমেন্ট বা টোটাল কি বলবো আমি, টোটাল ইনভেস্টমেন্টের সমান টাকা উঠে আসছে, কিন্তু সেটা কখন উঠে আসতো, সেটা যদি 10% ধরতাম আমি তখন উঠে আসতো এই টাকা দিয়ে। কিন্তু 11.5% ধরার ফলে কি হচ্ছে, আমার টাকাটা যা আসার কথা তার চেয়ে বেশি আসবে, এই জন্যই জিনিসটা প্রফিট হচ্ছে। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্নের কম্পিউটেশন। এবার আমরা দেখি আইআরআর এর প্রোস এন্ড কনস কি কি, যে কি কি সুবিধা অসুবিধা। অ্যাডভান্টেজ হচ্ছে আইআরআর সামারাইজ করে প্রজেক্টের ইনফরমেশন ইন আ সিঙ্গেল নাম্বার। আমি একটা নাম্বার দিয়েই দেখতে পাচ্ছি যে আমাদের ডিসকাউন্টের 10%, আইআরআর 11.5%, একটা ভ্যালু দিয়ে বুঝে যাচ্ছি যে না এটা আমার লাভজনক হবে নাকি লসজনক হবে। আর ইন্টারপ্রিটেশন অফ আইআরআর ইজ সিম্পল, আইআরআর দেখেই আর কি সিম্পলি বোঝা যায়, এটার মধ্যে কমপ্লিকেশন নাই সেরকম। ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে in some cases a project can have multiple IRR. কিছু ম্যাথ সলভ করে দেখবো আমরা দ্বিঘাত চলে আসে বা ত্রিঘাত চলে আসে, সেই ক্ষেত্রে আইআরআর এর ভ্যালু 2 বা ততোধিক হতে পারে। এখন একটা প্রজেক্ট থেকে তো তোমার রেট অফ রিটার্ন একাধিক হতে পারে না, তো সেই ক্ষেত্রে আমার এখানে ঝামেলাটা বাধে। when choosing between competing projects, IRR method can give a different decision to NPV ranking conflict. তুমি যখন একাধিক প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট চুজ করবে তখন যেই সমস্যাটা হতে পারে যে এনপিভি অ্যানালাইসিসও করলে আইআরআর অ্যানালাইসিসও করলে, এনপিভি তোমাকে বলল যে এই প্রজেক্টটা, মানে আমি ধরো 3টা প্রজেক্ট নিয়ে কাজ করছি 1 2 3, এনপিভি অনুযায়ী এটা হচ্ছে বেস্ট প্রজেক্ট, এটা সেকেন্ড বেস্ট, এটা থার্ড বেস্ট। আইআরআর অনুযায়ী রেজাল্টটা ডিফারেন্ট হতে পারে, আইআরআর বলতে পারে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তো সেই ক্ষেত্রে আমার চুজ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে। তো এই দুইটা হচ্ছে আমার আইআরআর এর ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? এখন যেটা বলছিলাম আমরা যে আ প্রজেক্ট ইন সাম কেস আ প্রজেক্ট ক্যান হ্যাভ মাল্টিপল আইআরআর,
সেইটার এক্সাম্পলটা হচ্ছে আমাদের এই পরের পেজে দেয়া আছে, মাল্টিপল রেট অফ রিটার্ন usually occurs when there is more than one reversal in the sign of project cash flow. আচ্ছা, প্রজেক্ট ক্যাশ ফ্লোর সাইন দিয়ে কি বুঝাতাম? মাইনাস মানে ইনভেস্ট করছি, প্লাস মানে আমি টাকা পাচ্ছি। সবসময় কি এরকমই হবে যে আমি জাস্ট 0th ইয়ারে ইনভেস্ট করলাম আর সারা জীবন ইনভেস্ট করলাম না, টাকাই পেলাম? এরকমও তো হতে পারে আমার 2-3 বছর পর আবার ইনভেস্ট করা লাগলো, এরকম তারপরে আমি আবার টাকা পাচ্ছি, মানে মাল্টিপল পিরিয়ডে আমার ইনভেস্ট করা লাগতে পারে। সেক্ষেত্রে এই যে এই এক্সাম্পলে দেখি যে এখানে 2 নাম্বার ইয়ারে আমার নেগেটিভ ক্যাশ ফ্লো, তার মানে কি আমার সেকেন্ড ইয়ারে ইনভেস্ট করা লেগেছে আমার। তো এই জায়গায় আমার সাইন রিভার্সাল হলো না, যে এটা নেগেটিভ এরপরে পজিটিভ তারপর আবার নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ রিভার্স করে গেল। এরকম যদি হয় যে আমার মোর দ্যান ওয়ান ইনভেস্টমেন্ট থাকে কোনো একটা ক্যাশ ফ্লোতে, সেই ক্ষেত্রে আমার আর কি আইআরআর এর ভ্যালুটা একাধিক হয়, ঠিক আছে? এটার ক্ষেত্রে যদি আমি করি এনপিভি 0 ধরে, 0th ইয়ারে -100, ফার্স্ট ইয়ারে 230/1 প্লাস আইআরআর টু দি পাওয়ার 1, আর সেকেন্ড ইয়ারে -132 1 প্লাস আইআরআর টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 0। এই ম্যাথটা সলভ করলে আইআরআর পাবো আমি 10 অথবা 20%, দুইটা। এখন দুইটা তো আমার জন্য ফিজিবল না, তখন আমার আইআরআর একটা প্রবলেম ক্রিয়েট করছে। জিনিসটা কি বোঝা গিয়েছে? এই কেউ কি আছো? ম্যাম এই থিওরি আসবে কত মার্কের এই ইয়েতে স্লাইডেতে? এটা তো এক্স্যাক্টলি এখনো কোয়েশ্চেন না করলে বলতে পারছি না, বাট একটা থিওরি এখান থেকে হয়তো বা ছোট্ট একটা থিওরি আসতে পারে। হয় তোমার আসবে এরকম যে দুইটা প্রজেক্ট বললাম, যে দুইটা প্রজেক্ট মানে দুইটা মেথড বললাম, এই দুইটা মেথডের কম্পেয়ার করো, বাট এই সাইড থেকে ম্যাথ আসবে এটা 100% শিওর। ম্যাথের সাথে একটু আর কি আমি জড়িয়ে দিতে পারি যে দুইটা মেথডেই তো করেছো, এখন একটু আমাকে বলো কম্পেয়ার করে যে কোন মেথডটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, এরকম ছোট্ট একটা পার্ট থাকতে পারে, এই আর কি। তো ওই কমেন্ট টাইপ ম্যাথ করে কমেন্ট লেখা লাগবে এরকম? ম্যাথ করে কমেন্ট তো সেটা এক জিনিস, আমি যদি বলি এটা এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, তখন তো এই যে এই পয়েন্ট গুলো একটু দিতে হবে, ঠিক আছে? বাট জি ওটা জি ম্যাম। খুব বেশি মার্ক না, মানে জিনিসগুলো বুঝে রাখো, নট লাইক মুখস্থ ওইভাবে করতে হবে, বুঝে লিখতে পারলে আমি মার্কস দিব আর কি। ম্যাম জি। থিওরি আর কোনটা আসবে? থিওরি কোনটা আসবে? থিওরি এই যে সবগুলা মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কোনটা কেন ইউজ করতে পারবো কোনটা পারবো না, সেই কথাগুলো। তোমাদের 4টা স্লাইড থাকবে মিডে। 1 নাম্বার ওই যে যেটা সিডিতে ছিল প্রজেক্টের বিভিন্ন টাইম ফেজ বা কে কে স্টেক হোল্ডার সেই রিলেটেড ইনফরমেশন, ওটা তো পুরাই থিওরি। সেকেন্ড স্লাইড যেটা ছিল সেটা তো পুরাই ম্যাথ, ওইখান থেকে ম্যাথ আসবে। থার্ড স্লাইড এই যে সিটিটা দিলে সেকেন্ড সিটি টিম গ্রুপ এগুলা নিয়ে, তারপর ডেভিলস অ্যাডভোকেসি হাবিজাবি এগুলা। আর ফোর্থ স্লাইড হচ্ছে এটা, এখান থেকে ম্যাথ আসবে, ম্যাথের সাথে একটু কানেক্টেড তোমার থিওরি পার্ট থাকতে পারে, এই আর কি। আচ্ছা, তো আমরা এরপরে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে যেটা দেখি যে when evaluating a single project, NPV and IRR give the same accept or reject decision and it is consistent with maximizing firm value. Often we must choose between 2 or more mutually exclusive projects, can invest in just one project. NPV and or IRR can be used to rank competing projects, but their decisions might conflict. ওইটাই যে তোমার একাধিক প্রজেক্ট থাকলে আমরা দুইটাই অ্যানালাইসিস করে দেখবো কোনটাতে যাওয়া লাগবে, বাট রেজাল্ট যে সবসময় আমাদের একই রকম আসবে সেটা নাও হতে পারে, এরকমও হতে পারে যে এক প্রসেস একরকম বলছে আরেক প্রসেস আরেক রকম বলছে, এটা আর কি। তো ম্যাম ওই এই যে আগের এখানে ম্যাথটা মাল্টিপল রেটস অফ রিটার্ন, ওইটা ম্যাম হ্যাঁ ওই আইআরআর একবার 10% আবার আইআর 20%, এটা কেমনে হইলো বুঝলাম না ব্যাপারটা। এটা তখনই হবে যখন আমার ইনভেস্টমেন্ট পুরা টাইম পিরিয়ড জুড়ে একবার হবে না, একাধিকবার হবে। তুমি যদি একাধিকবার ইনভেস্ট করো সেক্ষেত্রে কি তোমার নেগেটিভ ভ্যালু আরেকটা চলে আসছে না, তখন তোমার আর কি আইআরআর বের করতে গেলে একাধিক আইআরআর পাবে আর কি, দ্বিঘাত সমীকরণ চলে আসবে, তখন তোমার দুইটা রেজাল্ট পাবে।
তো এই ক্ষেত্রে আমার আইআরআর ভ্যালুটা আর কি তোমার কিছু ডেটা রিপ্রেজেন্ট করছে না। আমি দুইটা আইআরআর দিয়ে কি করব, এটা তো আমার কোনো আর কি উপকারে আসছে না। তখন আমি আইআরআর মেথডে ক্যালকুলেশনটা করতে পারবো না। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন র্যাঙ্কিং কনফ্লিক্টের বিষয়টা যেটা, যে তোমার এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এ প্রজেক্টে এবং বি প্রজেক্টে দুইটাতেই ডিসকাউন্ট রেট হচ্ছে 10% এবং দুইটাতেই আমার 5,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। এ প্রজেক্টে প্রথম বছরে 8,000 টাকা পেয়েছি, দ্বিতীয় বছরে কোনো টাকা পাই নাই। বি প্রজেক্টে প্রথম বছরে কোনো টাকাই পাই নাই, দ্বিতীয় বছরে 9800 বা 9,800 টাকা পেয়েছি। তো আমি যদি এনপিভি এবং আইআরআর দুইটাই ক্যালকুলেট করি, তাহলে দেখা যাচ্ছে বি প্রজেক্টে এনপিভি বড় কিন্তু এ প্রজেক্টে আইআরআর বড়। তাহলে আমি কোনটা নিব? এইটা হচ্ছে আমার র্যাঙ্কিং কনফ্লিক্ট। এই ক্ষেত্রে আমার ডিসিশন নেওয়ার জন্য জাস্ট এই দুইটা মেথড না, আরো মেথড ওয়াইজ আমার ডিসিশন নেওয়া লাগবে। ঠিক আছে? বোঝা গিয়েছে? এখানে আমরা যদি দেখি এই দুইটা প্রজেক্টকে গ্রাফে জাস্ট প্লট করেছে ডিসকাউন্ট রেট ভার্সেস এনপিভি। প্রজেক্ট বি এর ক্ষেত্রে তোমার ইনিশিয়ালি 5,000 টাকা ইনভেস্ট করা লেগেছিল এবং তারপরে ক্যাশ ফ্লোটা নিচের দিকে আসছে। আর প্রজেক্ট বি এর ক্ষেত্রে তোমার নিচের দিকে মানে ইনভেস্টই কম করা লেগেছে, বাট টাকাটাও আস্তে আস্তে বেশি আসছে। এই জিনিসটা দিয়ে আর কি র্যাঙ্কিং কনফ্লিক্টকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, এর পরের মেথডটা হচ্ছে সিবিআর বা কস্ট বেনিফিট রেশিও। এই ক্ষেত্রে যেটা বললাম যে নেট প্রেজেন্ট ভ্যালু অফ বেনিফিট বের করব। র্যাঙ্কিং কনফ্লিক্ট এগুলাকে কিছু করতে হবে, কোনো ম্যাথ করতে হবে আমাদের এগুলোর জন্য? না, ম্যাথ না, এটা হচ্ছে তোমার যখন আমি 2 বা ততোধিক এরকম বিভিন্ন প্রজেক্ট দিয়ে দিব, তখন আমি যদি বলি যে কোন প্রজেক্টটা বেটার, তখন তোমার কি এরকম এনপিভি, আইআরআর, বিসিআর এই মেথড গুলা দিয়ে দেখতে হবে যে কোন প্রজেক্টটা আমার অ্যাকচুয়ালি ফিজিবল হবে, কোনটা হবে না। যেমন এখানে দেখো, এখানে আমার এনপিভি হচ্ছে বি প্রজেক্টে বেশি কিন্তু আইআরআর এ প্রজেক্টে বেশি। তো শুধু আমি তাহলে এই দুইটা মেথড দিয়ে ডিসিশনে আসতে পারছি না, আমার পরের মেথড গুলাও অ্যাপ্লাই করা লাগবে। কিন্তু যদি এরকম হতো যে এই প্রজেক্টে এনপিভি আইআরআর দুইটাই হচ্ছে বেশি বি প্রজেক্টের তুলনায়, তখন আমি এইটুকু করেই বলতে পারতাম যে আমার এ প্রজেক্টটা বেশি লাভজনক। বুঝতে পেরেছো? এরকম ডিসিশন মেকিং টাইপের আসলে তখন আর কি এরকম বিভিন্ন প্রসেসে যে করে তারপর দেখাতে হবে। আচ্ছা, বিসিআর এ তাহলে কি করব আমরা? বেনিফিটের যে টাকাগুলা সেগুলা নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসব, আর কস্ট মানে ইনভেস্টমেন্টের যে টাকাগুলা যত ইনভেস্টমেন্ট করছি সেগুলোকে নেট প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসব, তারপরে বেনিফিট বাই কস্ট ভাগ করব। যদি আমার বিসিআর 1 এর চেয়ে বড় হয় তাহলে প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, আর 1 এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমি প্রজেক্ট ডিক্লাইন করব। এখানে একটা কথা বলা আছে, বিসিআর বেসিক্যালি হচ্ছে এনপিভি এর একটা প্রক্সি টাইপের সিস্টেম। এটা খুব একটা নতুন রুল না, নতুন সিস্টেম এর সাথে আর কি ডিফার করছে না খুব একটা। ওকে, তাহলে বিসিআর এর ক্ষেত্রে এটা খুবই সিম্পল। আমার এই ম্যাথের জন্য দেখো এনপিভি কস্ট কি খালি 0th বছরেই দেয় না, 1,75,000 এটা আমার ইনভেস্টমেন্ট। যদি কথার কথা আমার 6th ইয়ারে আরেকটা মাইনাস 2 লাখ আসতো, তখন আমি এনপিভি কস্টে ডিরেক্ট 1,75,000 বসাতে পারতাম না। এখানে যেমন ডিরেক্ট 1,75,000 বসিয়েছে, এখানে তখন আমার এনপিভি কস্টটা কি হতো? সমান সমান 1,75,000 প্লাস এই 2 লাখ, যেটা 2, এটা কি 20,000 লিখেছি, সরি, 2 লাখ ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 6, এটা করে যে টাকাটা পেতাম সেটা হতো আমার এনপিভি কস্ট। এটুকু কি ক্লিয়ার? মানে আমার ক্যাশ ফ্লো থেকে ইনভেস্টমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি পিক আউট করতাম, পিক করে নিয়ে তাদের প্রেজেন্ট ভ্যালুটা বের করতাম।
আর এনপিভি বেনিফিটের ক্ষেত্রে বেনিফিট কোনটাই হচ্ছে, এগুলা সব প্লাস সাইনের গুলা নিয়ে আমি এই যে এনপিভি বেনিফিটটা বের করব। এনপিভি বেনিফিট এর জন্য আমার তাহলে কি আসবে, 44,000 বাই 1.1 টু দি পাওয়ার 1 প্লাস সেম জিনিসই 44,000 1.1 টু দি পাওয়ার 2 এভাবে করে 44,000 1.1 টু দি পাওয়ার 3 4 এরকম আসবে, প্লাস 69,000 বাই 1.1 টু দি পাওয়ার 5। এটা তো এদেরকে প্রথমে বের যোগ, করলাম একবার ম্যাম, এই নিয়ম তো দেখাইলেন। হ্যাঁ এটা তো এনপিভি বের করার। এখন ওই এনপিভি বেনিফিটের জন্য বের করব আলাদা করে, কস্টের জন্য বের করবো আলাদা করে। এখানে কিন্তু দেখো বেনিফিটে আমি এই 1,75,000 ঢুকাই না, কারণ এটা আমার কি কস্ট। তো এইটা আমি এই যে এনপিভি কস্টে আলাদা করে বের করে নিব, তারপরে এই দুইটাকে ভাগ করে দেখবো একের চেয়ে বেশি নাকি কম। ক্যালকুলেশন মোর অর লেস সবগুলারই একই রকম, প্রসেসটা জাস্ট আমরা এক একটা ওয়েতে যে দেখছি কোনটা দিয়ে কিভাবে আর কি বের করা যায়, মানে এক একটা ম্যাথের অ্যাপ্রোচ এক এক রকম, এই আর কি। ম্যাম এটা কি তাহলে বোঝা গিয়েছে? হ্যাঁ এনপিভি কস্ট যেটা আমার বক্সের মধ্যে ফার্স্টে আমি ইনভেস্ট করছিলাম ওই যে 1,75,000, যেটা নেগেটিভ ভ্যালু আছে, এই পুরা হ্যাঁ বক্সের মধ্যে যদি আর কোনো নেগেটিভ ভ্যালু না থাকে যেটা আমি ইনভেস্ট করছি, হ্যাঁ তাহলে ওইটাই বসাই দিব। আর যদি থাকে ওটাই তাহলে বসিয়ে সেটাকে দিবো। আমি অ্যাড করব, আর ওই ইন্টারেস্ট রেট দিয়ে সেটা কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ কারণ ওইটা তো ফিউচারে চলে যাচ্ছে, সেটা তো, এটা যেমন দেখো 0th ইয়ারে আছে দেখে এটা প্রেজেন্টে আছে, তাই আমার একে কনভার্ট করা লাগছে না। কিন্তু এই 6 বছর পরে যে যদি ইনভেস্ট করি সেটা কি যে 2 বছর পর্যন্ত 0 0, এখন 2 বছরে পাচ্ছি আমি 0, 3 বছরে আমি পাচ্ছি, সরি 2 বছরে পাচ্ছি আমি 0, 3 বছরে পাচ্ছি আমি 100 টাকা, তাহলে 50 টাকা পাবো কি 2.5 বছরে না, আমি লিনিয়ার ইন্টারপোলেট করে পাচ্ছি। তো এই জন্য আমার এই থার্ড পয়েন্টের পেব্যাক পিরিয়ডটা হচ্ছে 2.5 ইয়ার্স। এইটুকু কি বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। এখন আমার মেথড অনুযায়ী মেথডিক্যালি চুজ করা উচিত কোন প্রজেক্টটা, শর্টেস্ট পেব্যাক পিরিয়ড অনুযায়ী এ প্রজেক্টকে চুজ করা উচিত না? জি ম্যাম। কিন্তু এখানে দেখো সমস্যাটা কি, সমস্যা হচ্ছে আমার যদিও শর্টেস্ট পেব্যাক পিরিয়ড এ নাম্বার প্রজেক্টের, কিন্তু আমাদের এখানে লংগেস্ট হলেও টার্গেট হচ্ছে বি নাম্বার প্রজেক্টকে চুজ করা। কেন? কারণ বি নাম্বার প্রজেক্ট 1 বছর পরই আমাকে 49 টাকা রিটার্ন করছে। 49, আমি যদি এনপিভি নেই তাহলে সবচেয়ে বড় এনপিভি কিন্তু বি প্রজেক্টের হবে, কারণ এগুলা কি সব ফিউচার ভ্যালু না। আমি এই 1 কে এনপিভি তে কনভার্ট করি, 2 কে এনপিভি তে কনভার্ট করি, 3 তো 0ই, এটার ক্ষেত্রেও 1 কে এনপিভি তে কনভার্ট করি, 2 কে 3 কে, তারপরে আমি সামেশন অফ এনপিভি দেখবো এ এর চেয়ে বি এর বড়। তাছাড়াও আরেকটা জিনিস হচ্ছে আমি 1 বছর পরই ওই প্রজেক্টের 98% তুলে ফেলতে পারছি, 50 টাকা ইনভেস্ট করছি তারপরই 98% মানে 49 টাকা তুলে ফেলছি। তো সেইটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ বা ফিনান্সিয়াল অ্যাসপেক্ট থেকে বিশাল একটা লাভজনক ইস্যু, যেটা একদম প্রথমেই বলেছিলাম আমি, টাকা আমরা চাই যত দ্রুত সম্ভব যত বেশি হাতে পেতে। তো ফিউচারে পাবো, ফিউচারে তো ইনফ্লেশন হচ্ছে আরো অনেক কিছু হচ্ছে, সো ওই আশায় বসে না থেকে আমরা যত দ্রুত সম্ভব টাকা পেয়ে যাওয়াটাকে প্রেফার করি। তো এই ম্যাথে আমাদের বলতে হবে দো দা payback period of project A is shortest, we won't recommend this, rather we will recommend project B to be undertaken, cause here এখানে কি হচ্ছে তোমার 1 বছর পরেই তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানিটা নিয়ে নিতে পারছো এবং অন্যগুলোর তুলনায় এটার এনপিভিটাও বেশি। ম্যাম এত তাড়াহুড়া করে টাকা না উঠায় একটু ওয়েট করলে তো আমি 2.5 বছরে যায় সেটা 100 টাকা ডবল পাই দিছি। হ্যাঁ কিন্তু তুমি মনে করো 2 বছর পর মরে গেলে, তুমি তো ওই টাকাটা পেলেই না। এটা আবার হচ্ছে ইনফ্লেশন তোমার হতে ইনফ্লেশন হতে পারে, অনেক রিস্ক অ্যাসোসিয়েটেড না, মানে তুমি 2 বছর ধরে এটা তো তুমি একদম শিওর না যে গ্যারান্টিড যে পাবে, এগুলা সবই কি আমরা ফিউচারে কি হবে একটা অ্যাজাম্পশন মার্কেট অ্যানালাইসিস করে। তো 1 আর 2 নাম্বার বছরে যখন তুমি কোনো রিটার্ন পাচ্ছই না, সেটা কিন্তু খুবই হাই রিস্ক অ্যাসোসিয়েটেড। তুমি থার্ড ইয়ারে যে
যেই আশায় 100 ব্যাক করছো ধরে রেখেছো, সেই আশাটাই থাকলো না। মনে করো যে কথার কথা যে এই টাইপের একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলি, যে ট্রেড, তুমি এখন এত টাকা ইনভেস্ট করছো মনে করো আমেরিকার কোনো একটা বিজনেসে, যে ইউএসএ তে জিনিসটা প্রসেস হয়ে যাচ্ছে, যে ওরা প্রসেস করছে, তারপরে ওইখানে যেহেতু রেট হাই, তুমি 3 নাম্বার বছরে 100 টাকা পেব্যাক পাবে, অনেক টাকা। কিন্তু কথা হচ্ছে মনে করো যে 2 বছরের মাথায় এই যে এখন পলিটিক্যাল যে আনরেস্ট চলছে, ইউএস এর অর্থনৈতিক অবস্থায় একটা বড় ধস আসতে পারে। তো যদিও আমরা পাস্ট এনভায়রনমেন্ট থেকে অ্যানালাইসিস করে দেখছিলাম যে ইউএসএ অনেক হাই রেটে রিটার্ন দিচ্ছে, কিন্তু বর্তমান টাইমের রেসপেক্টে এটা অনেক বেশি রিস্কি। রাশিয়া সুপার পাওয়ারে চলে যাচ্ছে বা চীন ধরো সুপার পাওয়ারে চলে যাচ্ছে, এরকম একটা ইস্যু হচ্ছে, ওদের অর্থটা অনেক কমে যাচ্ছে। তো তখন আমি 2 বছর পরে যেও যেটা আমার অ্যান্টিসিপেটেড ভ্যালু সেটা পাচ্ছি না। তো এইটার চাইতে বরং আমি এখনই টাকা পেয়ে যাচ্ছি বি নাম্বার, ওই কেসটা নেওয়াটা বেশি ফিজিবল বা মোর লজিক্যাল। বুঝতে পেরেছো? মানে ম্যাম এই বড় কই অর্থনীতি পাইতেছি আমরা আমরা তো বড় পাইতেছি না। কি বড় পাচ্ছি না? মানে এই যে 100 টাকা তো বেশি অবশ্যই, সেখানে হচ্ছে 49 কিভাবে বড় পাইতেছি এটা বুঝলাম না। 100 টাকা তো তোমার, আমি তো পে ব্যাক পিরিয়ড হিসাব করছি, তাই না? পে ব্যাক পিরিয়ড মানে আমার 50 টাকা উঠতে কত যাচ্ছে, প্রথম দুইটাই প্রফিট দেখাচ্ছে না, থার্ড এরটাই 50 টাকা প্রফিট দেখাচ্ছে, সেটা 3 বছর পর যে, আর 2.5 বছর হচ্ছে পে ব্যাক পিরিয়ড। আমরা যদি পে ব্যাক পিরিয়ডকে জাস্ট কনসিডার করি, সবকিছু বাদ দিই, তাহলে আমার এ নাম্বারটা সবচেয়ে ফিজিবল হতো। কিন্তু আমাদের এখানে আমরা দেখছি যে যদিও এ নাম্বারের পে ব্যাক পিরিয়ডটা কম, বাট বি নাম্বারে আমি তাড়াতাড়ি টাকা হাতে পাচ্ছি, আর সি নাম্বারে ও যেটা বললো যে টাকা অনেক বেশি পাচ্ছি, সেটা ঠিক আছে, বাট সেটা আমার আনসার্টেনটি অনেক বেশি বা রিস্ক অনেক বেশি জড়িত। তো এই জন্য আমরা ওইটাতেও না, যে মিডল পন্থা, মধ্যপন্থা যেটা, বিটা নিচ্ছি। মানে এটা না এখন আমরা পরীক্ষার জন্য এভাবে লিখছি, বাট রিয়েল লাইফে যখন আসবে তখন যদি তুমি চাও যে না আমি রিস্ক নিয়েই দেখবো, যে যদিও আমার লস হওয়ার অনেক চান্স আছে, বাট আমি রিস্ক নিলে এখানে অনেক টাকা পাচ্ছি, সেই ক্ষেত্রে তুমি সি চুজ করতে পারো। এটা তো তখন তোমার পার্সোনাল ডিসিশন হয়ে যাবে। বাট আমরা যখন অ্যাকচুয়ালি মেথডিক্যালি পড়ালেখা করছি, এরকম খুব বেশি হাই রিস্ক টেকিং বা খুব বেশি একদমই টাকা পাবো না এই টাইপের মনোভাবকে একটুখানি অ্যাভয়েড করে অলওয়েজ চাই মাঝামাঝি থাকতে, যাতে মিডল গ্রাউন্ডে থেকে আমরা খুব লসও না করি, খুব হাই রিস্কে যে লাভ করাচ্ছে, মোটামুটি যাতে কিছু টাকা আমাদের হাতে থাকে। তো এই জন্য আমরা বি পয়েন্টটাকে সিলেক্ট করছি। বোঝা গিয়েছে? জি ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, হ্যাঁ বলো। ক্লাসটা এই সাইটটা শেষ হলেই শেষ হয়ে যাবে। না ম্যাম, আরেক ম্যাম স্যারে মেসেজ দিয়েছিল ম্যাম আর নেওয়া যাচ্ছে না ম্যাম, প্লিজ শেষ করে দিন। 11:20 এটা শেষ করলেই, তোমাদের তো দুইটা ক্লাস আমি একসাথে নিচ্ছি। এটা প্রায় জি শেষ, ম্যাম, মানে কথা স্যার বলো না, মেসেজ দিয়েছিল আর কি কখন শুরু করা যায় আর কি, যদি আপনি যদি 11:20 বলো তাহলে, 11:20 এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। ম্যাম একটু তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা, পেব্যাক পিরিয়ডের স্ট্রেংথ হচ্ছে সিম্পল এন্ড ইজি টু ইউজ এন্ড আন্ডারস্ট্যান্ড, এটা আমরা বুঝছি। আর উইকনেস কি কি? ইগনোর টাইম ভ্যালু অফ মানি, এই যে আমরা ফিউচার ভ্যালুকে কিন্তু এখানে প্রেজেন্টে কনভার্ট করে নেই না, এনপিভি করি না। আর ইগনোর পেমেন্ট আফটার পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ডের পরে যে লাভ ক্ষতি কতটুকু হচ্ছে সেটা নিয়ে আমাদের এখানে কোনো কনসার্নই দেখানো হয় না। তো এই জিনিসটা ইগনোরড এখানে, এটা একটা উইকনেস। চয়েস অফ আ ম্যাক্সিমাম পেব্যাক পিরিয়ড ইজ আরবিট্রারি, এই যে আরবিট্রারি মানে কি, এক একজনের কাছে এক এক রকম মনে হয়। এই যে যেটা বললাম, যে আমি বললাম বি মেথড, আরেকজন বললো সি মেথডটা কেন নিলাম না। তো এইরকম এক একজনের অ্যানালাইটিক্যাল বা ডিসিশন মেকিং পাওয়ার ওয়াইজ এটা ডিফারেন্ট হতে পারে। আর ডাজ নট রেকমেন্ড প্রজেক্ট উইথ দ্যাট উইল ম্যাক্সিমাইজ ভ্যালু, যে প্রজেক্ট গুলা ভ্যালু ম্যাক্সিমাইজ করে সেগুলোর ক্ষেত্রে এটা এফিশিয়েন্ট না। আর এইবার হচ্ছে কম্পেয়ারিং প্রজেক্ট উইথ ডিফারেন্ট লাইফ, এটা ইজি। এটা দেখো, যদি যেটা একদম প্রথমে বলেছিলাম যে প্রজেক্ট এটা 4 বছরের টাইম পিরিয়ডে কাজ করছে আর প্রজেক্ট বিটা 8 বছরের টাইম পিরিয়ডে কাজ করছে, সেই ক্ষেত্রে আমি যেটা করব, প্রজেক্ট এ কে যদি আমি ডাবল করে নিই, অর্থাৎ এই যে 0 নাম্বার টাইম, অর্থাৎ
0 ইয়ার, এখানে আমি 3000 যে ইনভেস্ট করেছি এটাকে আবার এখানে নিয়ে আসি 0 1 2 3 4, তাহলে কি আমার এই প্রজেক্ট বি এর সাথে জিনিসটা মিলে যাচ্ছে না? এই যে এই পেজে যদি আমি দেখি প্রজেক্ট এ কে ডাবল করছি, এটুকু হচ্ছে প্রজেক্টের অ্যাকচুয়াল লাইফ স্প্যান। এরপরে আমি 8 মিলানোর জন্য, যেহেতু প্রজেক্ট বি তে 8 বছর জুড়ে কাজ চলছে, আমি এটাকে প্রজেক্ট এ কে আবার রিপিট করলাম আরেকবার, তারপরে আমি সেটার এনপিভি বের করছি আর প্রজেক্ট বি এর এনপিভি তো নরমালি বের করছি। তারপরে আমি কম্পেয়ার করব যে কোনটার এনপিভি বড়, সেই অনুযায়ী আমি ডিসিশন নিব, আচ্ছা এই প্রজেক্টটা আমি হাতে নিতে পারি। ক্লিয়ার? এই এটা বুঝতে পেরেছো? শুনছো কেউ? জি ম্যাম, ম্যাম। আচ্ছা, তো এই প্রজেক্টের মানে এই মেথডের যেটা প্রবলেম যে তুমি ইজিলি এটা 4 আর 8 ছিল বলে ডাবল করে দিতে পারলে, কিন্তু এই যে তোমার যদি এরকম হয় 5 আর 7 বছর, তখন তোমার এটা লসাগু করে 35 বছর করা লাগবে। তাহলে প্রজেক্ট এ কে 7 বার রিপিট করে এনপিভি বের করতে হবে আর প্রজেক্ট বি কে 5 বার রিপিট করে এনপিভি বের করতে হবে। তো জিনিসটা অনেক টাইম সাপেক্ষ, তো এজন্য আমরা এইএ বা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুইটি মেথডে চলে যাই। এটা হচ্ছে আমাদের যে সূত্র ছিল না অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু, পিভি ইকুয়াল টু কি ছিল, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন ডিভাইডেড বাই আর। তো এখান থেকে আমরা এই অ্যানুইটিটা বের করব। এই পিভি হচ্ছে প্রজেক্ট এ এর জন্য নেট প্রেজেন্ট ভ্যালু, এ বি এর জন্য নেট প্রেজেন্ট ভ্যালু, এটা ডিভাইডেড বাই এই যে এই পার্টটা আর কি। তাহলে এই ডিভাইডেড বাই যখন করছি পিভি বাই এটা, এখান থেকে এ পাচ্ছি না, এই অ্যানুইটি দুইটার কেসে বের করে আমরা দেখব যে এই কোনটার অ্যানুইটিটা বেশি, অর্থাৎ কোনটা আমাকে পার ইয়ারে বেশি টাকা রিটার্ন করছে। যেটা বেশি টাকা রিটার্ন করবে সেই প্রজেক্টটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব। ক্লিয়ার? এরপরে হচ্ছে অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যানুইটি। আচ্ছা এখানে কিছুই না, এটা হচ্ছে জাস্ট প্রসিডিওর গুলা বলা আছে। এই আমাদের সিলেবাস, এই আমাদের শেষ। এখন আমাদের কাজ হবে কি, এই যে এই পেজ থেকে মোর প্রবলেম লেখা, যেটা পেজ নাম্বার 31 থেকে লাস্ট পর্যন্ত 43 পর্যন্ত সম্ভবত 13টা ম্যাথ আছে, এটা এই উইকের ভিতরে আমাকে অনলাইন সাবমিট করবে, মানে ডেডলাইন হচ্ছে শুক্রবার। আমি ডিএলসি তে লিংক ক্রিয়েট করে দিব, আর তারপরে তোমাদের সাথে যেই দিন আমার ফার্স্ট ফিজিক্যাল ক্লাস হবে ওই দিন হচ্ছে আমাকে অফলাইনে ইটা কি বলে ওটাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে, ঠিক আছে? ম্যাম অফলাইন ক্লাস যেদিন নেন ওই দিনই অনলাইনে নেন, তো নির্বাচনের ভিতরে সবাই তো ব্যস্ত। নির্বাচনের ভিতরে সবাই ব্যস্ত। জি ম্যাম। না না না, জি এটা একটু ম্যাম, করে ফেলো। difficult হয়ে যায় ম্যাম এই সময়ের ভিতরে। জি ম্যাম, জি মানে ম্যাম। এই যে এখন হচ্ছে ম্যাম এমনি অবস্থা, বাইরে বেরোনো যাইতেছে না, বাইরে খুবই মারামারি গ্যাঞ্জাম। ম্যাম বই তো খাতা আনি নাই, কলম টলম কিছুই আনি আনি নাই নাই, আমরা নোটবুক সাথে করে, কিছুই ম্যাম। তো জি একটু ম্যাম, জি ম্যাম। ওই আচ্ছা ফিজিক্যালি একদিনের তোমরা সাথে যে আমাদের দিয়ে দিলে গিয়েছো, ভালো হতো। তোমরা কেন বই খাতা না নিয়ে গিয়েছো আমি তো এটাই বুঝলাম না। ম্যাম জামা কাপড় নিয়ে এসে তো কুল পাই ম্যাম নাই ম্যাম, বই খাতা কই আনবো? আমরা জানতাম না ম্যাম যে ছুটি দিয়ে দিবে ভার্সিটি, হঠাৎ করে ছুটি দিয়ে দিল। আচ্ছা দাঁড়াও, আমি একটু তোমাদের পার্টিসিপেন্টস লিস্টটাও আমাদেরকে নিতে বলেছে। তোমাদের ক্লাস নিচ্ছি এটার এত প্রমাণ কেন আমাদের দেয়া লাগবে আমি বুঝলাম না। অথরিটি থেকে অনেক কিছু বলা আছে, একটু আমি বিশ্বাস করে না স্ক্রিনশট ম্যাম, তুলে নিই। মানে ভরসা আমরা তো করে সোলজার কেন? ম্যাম, আমরা মিলিটারি সোলজার, এই জন্য। অথরিটির এই সমস্যা, এই বাকি ডিপার্টমেন্ট গুলোর এরকম করে না। আমাদের সব নোটিফিকেশন সব দেরিতে দেয়, নোটিশ সবকিছু দেরিতে আসে। সফটওয়্যার আগেতেই জানাই দিয়েছে 7 তারিখেতে ক্লাস হবে না, কিন্তু আমাদের ওই কিছুদিন আগে জানাইছে, একদিন আগে, যে 7 তারিখের না এটা ক্লাস তো হবে। আসলে একটা ইস্যু। তোমরা জানো আমাদেরকে হচ্ছে একটা গুগল ফর্ম ফিল আপ করা লাগছে ক্লাসের পর যে আমরা আসলেই ক্লাস নিয়েছি। আমি বুঝলাম না কেন আমাদেরকে